বিবিএ অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিনান্স এর টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময়মূল্য অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে আমরা টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়মূল্য হিসেবে বিবেচনা করি। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে বর্তমান নগদ অর্থের ভবিষ্যৎ মূল্য পরিবর্তিত হয়ে থাকে এবং ভবিষ্যৎ অর্থের মূল্য বর্তমানে পরিবর্তন হয়ে থাকে। অর্থের এই পরিবর্তনজনিত মূল্যকেই টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময়মূল্য বলে। অর্থের সমমূল্য বিবেচনায় অর্থের দুই ধরনের মূল্য আমরা সচরাচর নির্ণয় করে থাকি: ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য। আজকের নির্ধারিত টাকা ভবিষ্যতে চক্রবৃদ্ধি সুদে যে পরিমাণ হবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে। ভবিষ্যতে প্রাপ্ত টাকার আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। এই অধ্যায় থেকে আমরা মূলত এককালীন জমা এবং একাধিকবার জমার ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করে থাকব। সচরাচর সমহারে এবং অসমহারে জমার ভবিষ্যৎ এবং বর্তমান মূল্য নির্ণয় করা হয়ে থাকে। সমহারে জমার ক্ষেত্রে আবার আমরা হিসাবকাল বা বছরের শুরুতে জমা এবং হিসাবকাল বা বছরের শেষের জমার বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি। অনেক ক্ষেত্রে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য অর্জনের ক্ষেত্রে আমরা কিস্তি নির্ণয় করে থাকি। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা নির্দিষ্ট বছর বা সুদের হার নির্ণয় করে থাকি। শুরুতে আমরা অর্থের প্রান্তীয় ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। আজকের নির্ধারিত টাকা নির্দিষ্ট সুদের হারে কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পরে চক্রবৃদ্ধি হারে তা বেড়ে যে পরিমাণ হবে তাকেই ভবিষ্যৎ মূল্য বলে। আমরা সাধারণত দুই ধরনের জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি: এক, এককালীন জমা; দুই, একাধিকবার জমা। একাধিকবার জমার ক্ষেত্রে আবার আমরা দুই ধরনের জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি: একাধিকবার সমহারে জমা, একাধিকবার অসমহারে জমা। আবার সমহার এবং অসমহারে জমার ক্ষেত্রে আমরা দুই ধরনের জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকি: হিসাবকালের বা বছরের শুরুতে জমা, হিসাবকালের বা বছরের শেষে জমা। আমরা সংক্ষেপে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালুকে এফভি দ্বারা প্রকাশ করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একেবারে সহজভাবে প্রেজেন্টেশন দিয়েছি। এক পাশে সূত্র সমূহ, আরেক পাশে কখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করব সেটার কারণ দিয়ে দিয়েছি। শুরুতে লক্ষ্য করো এককালীন জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র: FV is equal to PV into 1 plus R to the power n। কখন ব্যবহার করব? এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। এখানে FV বলতে ফিউচার ভ্যালুকে বোঝানো হয়েছে, PV বলতে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য বা আজকে আমি যে টাকাটা জমা দিব সে টাকাটাকে বোঝানো হয়েছে, আর হচ্ছে সুদের হার এবং n হচ্ছে বছর, আমি কত বছরের জন্য টাকাটা জমা রাখবো। এরপর আমরা একাধিকবার অসমহারে জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। FV is equal to PV1 into 1 plus R to the power n plus PV2 into 1 plus R to the power n plus PV3 into 1 plus R to the power n। কখন ব্যবহার করব? একাধিকবার অসমহারে কিস্তি দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি 3 বছরের আমরা অসমহারে টাকা জমা দিব। এই অসমহারে জমার ক্ষেত্রে আবার আমরা নগদ প্রবাহ বছরের শুরুতে বা বছরের শেষে দুইটা সূত্র আমরা জায়গায় একভাবে প্রেজেন্টেশন দিয়েছি। এক্ষেত্রে একই রকম সূত্র প্রয়োগ করব, শুধুমাত্র আমাদের n এর মানের ক্ষেত্রে একটু পার্থক্য হবে। যদি নগদ প্রবাহ বছরের শুরুতে হয়, যেহেতু এটা 3 বছর অসমহারে জমা, তাহলে আমাদের বুঝতে হবে আমরা n এর মান শুরু করব 3 বছর থেকে। প্রথম হবে 3, এরপরে n এর মান হবে 2, এরপর n এর মান হবে 1। আর
এই জমাটা যদি আমার শেষে হয় তাহলে আমরা যেহেতু 3 বছরের অঙ্ক 1 বছর মাইনাস করে 1 বছর কম ধরে আমরা পাওয়ার লেখা শুরু করব। প্রথম বছর হবে 2, পরের বছর 1, পরের বছর 0। আমরা বিষয়টি আরেকটু সহজভাবে বললে এরকম দাঁড়ায়, যখন আমরা বছরের শুরুর জমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব তখন আমরা যত বছরের অঙ্ক তত বছর পাওয়ার দিয়ে শুরু করব এবং 1 দিয়ে শেষ করব। আবার যদি আমরা বছরের শেষের জমা হয় তাহলে যত বছরের অঙ্ক তত বছরের চেয়ে 1 বছর কম দিয়ে শুরু করব এবং 0 দিয়ে শেষ করব। এরপর FV is equal to PMT into 1 plus R to the power n minus 1 divided by R। কখন ব্যবহার করব? একাধিকবার সম পরিমাণ টাকায় কিস্তি বছরের শেষে দেওয়ার ক্ষেত্রে। ঠিক এরপর আমরা FV is equal to PMT 1 plus R to the power n minus 1 divided by R into 1 plus R, এই সূত্রটি আমরা কখন ব্যবহার করব? একাধিকবার সমপরিমাণ টাকার কিস্তি বছরের প্রথমে দেওয়ার ক্ষেত্রে। আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে, দুইটা সূত্রের মধ্যে পার্থক্যটা কি? শেষের তুলনায় শুরু সূত্রের মধ্যে পার্থক্য একটা, আমরা শেষে 1 plus R to the power n 1 plus R গুণন করব। এক্ষেত্রে পিএমটি দ্বারা আমরা পেমেন্ট বা কিস্তিকে বুঝিয়ে থাকি, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে বছর। জমার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার বিবেচনায় আর এবং এন এর মান পরিবর্তনযোগ্য। আমরা সচরাচর বছরে একবার চক্রবৃদ্ধি সুদ এবং একাধিকবার চক্রবৃদ্ধি সুদ পেয়ে থাকি। চক্রবৃদ্ধি সুদের সময় পরিবর্তনের সাথে সাথে আমরা সূত্রগুলো কখনো পরিবর্তন করব না, সেম সূত্র প্রয়োগ করব, কিন্তু আর এবং এন এর মানগুলোতে আমরা পরিবর্তন করব। এখন পরিবর্তনটা কি সেটা তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলছি। বছরে একবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে আর এবং এন এর মান কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন ঠিক তখনই হবে যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি ঘটবে। আমার চক্রবৃদ্ধিটা 6 মাস পর পর হতে পারে, 3 মাস পর পর হতে পারে, 2 মাস পর পর হতে পারে, মাসিক হতে পারে, 15 দিন পর পর হতে পারে, 7 দিন পর পর হতে পারে, আবার দৈনিক হতে পারে। 6 মাস পর পর বা অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি বা সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মান বের করার ক্ষেত্রে সুদের হারকে আমরা 2 দিয়ে ভাগ করব এবং বছরকে আমরা 2 দিয়ে গুণ করব। তদ্রূপ 3 মাস পর পর বা কোয়ার্টারলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে 4 দিয়ে ভাগ করব, এন এর মানকে 4 দিয়ে গুণ করব। 2 মাস পর পর বা বায়ো মান্থলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে 6 দিয়ে ভাগ করব এবং এন কে 6 দিয়ে গুণ করব। তদ্রূপ মাসিক বা মান্থলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আর এর মানকে 12 দিয়ে ভাগ করব এবং এন এর মানকে 12 দিয়ে গুণ করব। 15 দিন পর পর বা ফোর্টনাইটলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে 24 দিয়ে ভাগ করব এবং এন কে 24 দিয়ে গুণ করব। 7 দিন পর পর বা উইকলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে 52 দিয়ে ভাগ করব এবং এন এর মানকে 52 দিয়ে গুণ করব। দৈনিক বা ডেইলি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে আমরা আর এর মানকে 360 দিয়ে ভাগ করব, এন কে 360 দিয়ে গুণন করব। অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেম কৌশলটি অনুসরণ করব। আমরা আর এবং এন এর মান বিবেচনায় তোমরা এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখবে। এখন আমরা অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যায়
তবে উক্ত এককালীন অর্থের বার্তাকৃত পরিমাণকে এককালীন অর্থের বর্তমান মূল্য বলে। ভবিষ্যৎ মূল্যের মতো আমরা বর্তমান মূল্যের ক্ষেত্র বলবো যে সাধারণত দুই ধরনের জমার বর্তমান মূল্য নির্ণয় করা হয়: এককালীন জমা, একাধিকবার জমা। একাধিকবার জমার ক্ষেত্রে আমরা দুই ধরনের জমা পাবো: একাধিকবার সমহারে জমা, একাধিকবার অসমহারে জমা। আবার সমহার এবং অসমহারের ক্ষেত্রে আমরা দুই সময়ের জমার বর্তমান মূল্য নির্ণয় করব: হিসাবকাল বা বছরের শুরুতে জমা, হিসাবকাল বা বছরের শেষে জমা। ভবিষ্যৎ মূল্যের মতো বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রেজেন্টেশনটা একই রকম ভাবে দিয়েছি। শুরুতে সূত্র, এরপর সূত্রগুলো আমরা কখন ব্যবহার করব। বর্তমান মূল্যকে আমরা পিবি দ্বারা প্রকাশ করব। পিবির পূর্ণাঙ্গ রূপ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বাংলা যাকে বলি বর্তমান মূল্য। পিভি is equal to FV divided by 1 plus R to the power n। কখন ব্যবহার করব? এককালীন প্রাপ্য বা প্রদেয় অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। এখানে FV হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আমি ভবিষ্যতে যে অর্থটা পাবো। আর হচ্ছে সুদের হার, n হচ্ছে বছর। PV is equal to A1 divided by 1 plus R to the power n plus A2 divided by 1 plus R to the power n plus A3 divided by 1 plus R to the power n। আমরা ভবিষ্যৎ মূল্যের মধ্যে ধরে নিয়েছি 3 বছরের অসমহারে জমার বর্তমান মূল্য নির্ণয়। কখন ব্যবহার করব? অসমহারে প্রাপ্য বা প্রদেয় বার্ষিক কিস্তির বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। এই অসমহারে জমার ক্ষেত্রে আমরা আবার নগদ প্রবাহ বছরের শেষে এবং নগদ প্রবাহ বছরের শুরুতে জমার বর্তমান মূল্য নির্ণয় করে থাকবো। এক্ষেত্রে সূত্রের কোনো পার্থক্য হবে না, শুধুমাত্র আমাদের পাওয়ারে বা বছরে একটা পার্থক্য হবে। যখন বলবে শেষে জমার বর্তমান মূল্য নির্ণয়, তখন আমরা পাওয়ার 1 দিয়ে শুরু করব। আর যখন বলবে শুরুতে জমার বর্তমান মূল্য নির্ণয়, তখন আমরা বছর বা পাওয়ার 0 দিয়ে শুরু করব। এই সূত্রে আমরা A1, A2, A3 না লিখে FV1, FV2, FV3 ও লিখতে পারি। এরপর PV is equal to PMT into 1 minus 1 divided by 1 plus R to the power n divided by R। এই সূত্রটি কখন প্রয়োগ করব? সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এবং কিস্তি বছরের শেষে বললে। এরপর সর্বশেষ আমরা কিস্তি বছরের শুরুতে বললে কোন সূত্র প্রয়োগ করব সেটা নিয়ে আলোচনা করব। PV is equal to PMT into 1 minus 1 divided by 1 plus R to the power n divided by R into 1 plus R। ভবিষ্যৎ মূল্যের শুরু এবং শেষের মতো এদিকে সেম পার্থক্য, আমাদের আগে পার্থক্যটা পরিলক্ষিত করতে হবে। এক জায়গায় পার্থক্য, কিস্তি বছরের শুরুতে বললে আমরা সূত্রের শেষে 1 plus R গুণ করব। এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যে যেমন আমরা চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম, এক্ষেত্রে আমরা বলবো একাধিকবার বাট্টাকরণ করা হয়। একাধিকবার বাট্টাকরণ করার ক্ষেত্রে আমাদের অঙ্কে R এবং N এর মান পরিবর্তনযোগ্য। আমরা সাধারণত বছরে একবার বাট্টাকরণ করতে পারি, আবার বছরে একাধিকবার বাট্টাকরণ করতে পারি। একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে R এবং N এর মানগুলো আমরা পরিবর্তন হিসাবে ধরে দিব। একাধিকবার আমরা যেমন অর্ধবার্ষিকী বাট্টাকরণ করতে পারি, দ্বিবার্ষিকী বাট্টাকরণ করতে পারি, সাপ্তাহিক বাট্টাকরণ করতে পারি, দৈনিক বাট্টাকরণ করতে পারি, আবার মাসিক বাট্টাকরণ করতে পারি। চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ মূল্যে যেভাবে R এবং N এর মান নির্ণয় করেছিলাম, বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে একাধিকবার বাট্টাকরণে একই নিয়ম অনুসরণ করে আমরা R এবং N এর মানগুলো নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আমরা রুল 69 এবং 72 নিয়ে আলোচনা করব। রুল 69 এমন একটি সংক্ষিপ্ত পদ্ধতি বা কৌশল যার মাধ্যমে দৈনিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করা হয়। আবার
রুল 72 এমন একটি সংক্ষিপ্ত পদ্ধতি বা কৌশল যার মাধ্যমে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করা হয়। শুরুতে R is equal to 0.35 plus 69 divided by n কখন ব্যবহার করব? শতকরা কত হার সুদে বিনিয়োগকৃত টাকা নির্দিষ্ট সময়ে দ্বিগুণ হবে তা নির্ণয়ের ক্ষেত্রে। n is equal to 0.35 plus 69 divided by n কখন ব্যবহার করবে? কত বছরে বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হবে তা নির্ণয়ের ক্ষেত্রে। সর্বশেষ R is equal to 72 divided by n কখন ব্যবহার করব? শতকরা কত সুদের হারে বিনিয়োগকৃত টাকা নির্দিষ্ট সময়ে দ্বিগুণ হবে তা নির্ণয়ের ক্ষেত্রে। দ্বিতীয় সূত্রটি একটু লক্ষ্য করো, এদিকে ছোট্ট একটা ভুল আছে, n এর পরিবর্তে r হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এবং রুল 69-72 নিয়ে আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অনুসরণ করবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরো অন্য কোনো চ্যাপ্টারের বা অন্য কোনো বিষয়ের সহজ কোনো কৌশল পেতে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সবাই ভালো থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।